হ্যালো স্টুডেন্টস, আজকে আমার যে টপিক সেটা হচ্ছে এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। তার মানে একটা বাস্তুতন্ত্রের মধ্যে কিভাবে শক্তির প্রবাহ ঘটে। এর আগে আমি শক্তির প্রবাহ বিভিন্ন টপিক লেভেলে কিভাবে সঞ্চারণ হচ্ছে এগুলো আমি বলেছি। তো এই টপিকের মধ্যে জানা জিনিসগুলোই আছে, জাস্ট একটু রিমেমোরাইজ করা হচ্ছে। তো বাস্তুতন্ত্রে শক্তির যে শক্তির মেইন উৎস হলো সূর্য। সূর্যই প্রাথমিক উৎস, এই জন্য সূর্য থেকে আগত শক্তিটাকে বলা হচ্ছে সৌরশক্তি। এবং সূর্য থেকে প্রতি বছর 12.3 × 10⁻22 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যেটা সৌরশক্তি, যেটা পৃথিবীর বুকে নেমে আসে। এবার এই শক্তির মধ্যে মাত্র 0.02% যে শক্তি আছে সেটা সবুজ উদ্ভিদ তাদের ক্লোরোফিলের সাহায্যে শোষণ করে। এবং এই যে শক্তিটা শোষণ করছে সেটাও কিন্তু পুরোপুরি সালোকসংশ্লেষে ব্যবহৃত হচ্ছে না। তার মধ্যে যে ভিজিবল স্পেকট্রাম আছে, তার মধ্যে যে 400 থেকে 700 ন্যানোমিটারের বর্ণালীর সেই ন্যানোমিটারের শক্তিটা, তার মানে এর মধ্যেও আবার 0.01% শক্তি তার সালোকসংশ্লেষের কাজে ব্যয় করে। তাহলে সবুজ উদ্ভিদ এই শক্তির 0.01% সালোকসংশ্লেষের জন্য ব্যয় করে, যেটা হচ্ছে খাদ্যে অস্থিক শক্তিরূপে সঞ্চিত থাকে। তাহলে এনার্জি ফ্লো কাকে বলছে? যে পদ্ধতিতে একটা খাদ্য শৃঙ্খলে, একটা ফুড চেইনের মধ্যে যে সৌরশক্তি, সোলার এনার্জি, সেটা রাসায়নিক শক্তিরূপে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে প্রবাহিত হয়, তাকে বলা হচ্ছে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ। তাহলে একটা খাদ্য শৃঙ্খল বা ফুড চেইনের মধ্যে যে প্রডিউসার আছে, প্রডিউসার থেকে যখন সেটা হার্বিভোর বা কার্নিভোরের মধ্যে যাচ্ছে, তাহলে প্রডিউসার তৈরি করেছিল আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়েছিল। তারপর প্রডিউসার থেকে যখন সেটা হার্বিভোরে যাচ্ছে, তখন সেই রাসায়নিক শক্তিটা আবার অন্য কোনো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এইভাবে একটা পুষ্টি স্তর থেকে আরেকটা পুষ্টি স্তরে শক্তি বিভিন্ন রূপান্তরের মাধ্যমে প্রবাহিত হয়। এই প্রবাহিত হওয়াটাকে বলা হচ্ছে এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ। এবার শক্তির প্রবাহটা 3 রকমভাবে হতে পারে। যেটাকে বলা হচ্ছে এই সৌরশক্তির কত পার্সেন্ট উদ্ভিদ, 0.1% উদ্ভিদ তাদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, যেটা অস্থিক শক্তিরূপে সঞ্চিত হয়। এটা হচ্ছে শক্তিটা অর্জন করলো। এবার এই শক্তির ব্যবহার কিভাবে হচ্ছে? তো একটা বাস্তুতন্ত্রের বেসে যেটা আছে সেটা হচ্ছে প্রডিউসার। তো একটা বাস্তুতন্ত্রে কিন্তু প্রডিউসাররাই কিন্তু সব থেকে শক্তি উৎপাদন করে বা গেইন করে, এবং তাদের থেকে শক্তি প্রাইমারি খাদক বা গৌণ খাদকদের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে প্রডিউসার থেকে কনজিউমার থেকে ডিকম্পোজারের মধ্যে শক্তির সঞ্চারণটা ঘটছে। এবং ডিকম্পোজার পরবর্তীকালে বিভিন্ন রকমের মিনারেল নিউট্রিয়েন্ট বিয়োজিত হয়ে ডিকম্পোজার বিভিন্ন রকমের মিনারেল নিউট্রিয়েন্ট যেগুলো মাটিতে মিশে যায়, এবং সেই মাটিতে মিনারেল নিউট্রিয়েন্টগুলো প্রডিউসার নিচ্ছে। এখানে শক্তির প্রবাহ ঘটছে না, শক্তির প্রবাহ ঘটছে এখান থেকে। তাহলে সূর্য থেকে আগত শক্তি প্রডিউসার নিল, প্রডিউসার থেকে কনজিউমার থেকে ডিকম্পোজার। এবং ডিকম্পোজিশন বা বিয়োজনের পর বিভিন্ন রকমের মিনারেল নিউট্রিয়েন্ট মাটির মধ্যে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন সেগুলো মাটিতে মিশিয়ে দেয়, সেটা প্রডিউসারের কাজে লাগে। তাহলে সূর্য থেকে আগত যে সৌরশক্তি তার 100% প্রডিউসাররা নিচ্ছে, তার মধ্যে কিছু অংশ সালোকসংশ্লেষে সাহায্য করছে, সালোকসংশ্লেষে তারা ব্যয় করছে। তাহলে উৎপাদিত এর যে উৎপাদকের যে শক্তিটা সেটা কিন্তু পুরোটাই কনজিউমারের কাছে যায় না বা হার্বিভোরের কাছে যায় না। তাহলে 100% শক্তি এখানে যদি প্রডিউসার তৈরি করে, যেটা শক্তি তৈরি করছে, তার মধ্যে 90% লস হয়ে যাচ্ছে এজ এ হিট, আর 10% শক্তি সেটা ট্রান্সফার হচ্ছে। তারপর প্রডিউসার থেকে 10% শক্তিটা পেল কনজিউমার, সেই কনজিউমারের আবার 90% লস হয়ে যাচ্ছে, আর 10% যাচ্ছে ওই 10%-এরই আবার 90% লস হয়ে যাচ্ছে, আবার 10% যাচ্ছে ডিকম্পোজার। তাহলে এইভাবে 90% লস আর 10% করে শক্তি একটা ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেলে স্থানান্তরিত হচ্ছে। তাহলে প্রডিউসার যদি 1000 জুল শক্তি গেইন করে, তো তার মধ্যে 90% লস হয়ে যাবে, তার 10% শক্তি যাবে কনজিউমার, 100 জুল। আবার 100 জুলের মধ্যে 90% লস হয়ে যাবে, আবার 10% যাবে ডিকম্পোজারের কাছে 10 জুল। তো এইভাবে শক্তির ট্রান্সফারটা ঘটে। তো দিস প্যাটার্ন অফ এনার্জি ফ্লো among different organism is the trophic structure of an ecosystem। তাহলে এই টাইপের একটা
মানে এই টাইপের এনার্জি ফ্লো, এই টাইপের একটা শক্তির যে প্যাটার্ন, এটা বিভিন্ন অর্গানিজমের মধ্যে যে ট্রফিক স্ট্রাকচার, একটা ইকোসিস্টেমের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি দেখা যায় যে এইভাবে শক্তির ফ্লো ঘটছে এবং শক্তি তাদের নিচের ট্রফিক লেভেল থেকে উপরের ট্রফিক লেভেলে যতদূর যাচ্ছে শক্তিটা আস্তে আস্তে কমতে থাকছে। নিচের ট্রফিক লেভেলের থেকে উপরের ট্রফিক লেভেলে শক্তির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, যেহেতু সেটা 90% লস হয়ে যাচ্ছে। এবং এই 90% যেটা লস হচ্ছে, সেই লসটা কিন্তু জীবদেহে নানা বিপাকীয় কাজে এই শক্তির অনেকটাই খরচ হয়ে যায়। তাহলে পুষ্টি স্তরে শক্তির স্থানান্তর 100% ঘটছে না, কিছু পরিমাণ শক্তি যেটা হচ্ছে 90% শক্তি, সেটা জীবদেহে নানা বিপাকীয় কার্যে শক্তির খরচ হয়ে যায়। যেমন শোষণের জন্য শক্তি কিছুটা খরচ হয়। তাহলে শক্তির ব্যবহারটা এইভাবে হচ্ছে, মানে শক্তির লস হতে হতে সেটা বিভিন্ন ট্রফিক লেভেলে স্থানান্তরিত হচ্ছে এবং সেটা উৎপাদক থেকে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক এইভাবে সঞ্চারিত হচ্ছে। আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ এনার্জি ফ্লো বা বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ, তার যে বৈশিষ্ট্য। তো প্রকৃতিতে যে বিভিন্ন রকম মৌল আছে, যেমন হচ্ছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, এগুলো কি একটা সাইক্লিক আকারে আবর্তিত হয়, কিন্তু শক্তির ক্ষেত্রে শক্তি প্রবাহ কখনো চক্রাকারে আবর্তিত হয় না। সেখানে দেখা যায় যে সান থেকে প্রডিউসার, প্রডিউসার থেকে কনজিউমার, মানে শক্তির প্রবাহটা সবসময় একমুখী হয়। এবং বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী, যেটা তাপগতিবিদ্যার সূত্র মেনে চলে। তাহলে তাপগতিবিদ্যার সূত্র মেনে, তাপগতিবিদ্যার যে সূত্র আছে, এনার্জি ফ্লো ইজ ওয়ান ডিরেকশনাল প্রসেস, মানে শক্তির প্রবাহ একটা দিকে ঘটে। তার ফার্স্ট লোটা হচ্ছে এনার্জি ক্যান বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার বাট ইট ক্যান নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড। তাহলে একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হতে পারে, বাট শক্তির ধ্বংস বা সৃষ্টি কখনো হয় না। শক্তি হচ্ছে অবিনশ্বর, যেটাকে বলে শক্তির নিত্যতা সূত্র। তাহলে সেকেন্ড লোটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ এনার্জি অলওয়েজ রেজাল্ট ইন সাম লস অর ডেজিপেশন অফ এনার্জি, মানে এই শক্তির রূপান্তরকালে কিছু শক্তির লস হয় বা কিছু শক্তির অপচয় হয়। তাহলে শক্তির রূপান্তরকালে কিছু শক্তির অপচয় হয়, যার ফলে কোনো খাদ্য শৃঙ্খলে যত শুরু থেকে শেষের দিকে যাওয়া যায় ততই শক্তির অবনতি ঘটে। তাহলে একটা খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খলে এটা হচ্ছে প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার। এবং প্রাইমারি কনজিউমার থেকে কিছু শক্তি যায় হচ্ছে এই প্রডিউসার থেকে কিছু শক্তি যায়, 10% শক্তি যায় হচ্ছে প্রাইমারি কনজিউমারের কাছে, আর 90% শক্তি লস হয়। আবার যেই প্রাইমারি কনজিউমার থেকে 10% শক্তি যায় সেকেন্ডারি কনজিউমার, যেটা পেলো তার আবার 10% যাচ্ছে সেকেন্ডারি কনজিউমারের কাছে, সেখান থেকে 90% শক্তি লস হয়ে যাচ্ছে, যেটা শোষণ বা অন্যান্য বিপাকীয় কাজে লাগছে, হিট শক্তি রূপে নির্গত হচ্ছে। সেই শক্তিটা আবার শোষণ বা অন্যান্য কাজে, উদ্ভিদের কাজে লাগছে, বিপাকীয় কাজে। আবার সেকেন্ডারি থেকে টারশিয়ারিতে যাচ্ছে, সেকেন্ডারি যেটা পেলো সেটা আবার টারশিয়ারিতে গেল শক্তি রূপান্তরের মাধ্যমে, সেটা আবার 90% লস হলো আর 10% পেলো। তাহলে এইভাবে 1000 জুল শক্তি যদি প্রডিউসার পায়, সেখান থেকে তার 10% যদি প্রাইমারি কনজিউমার পায় সেটা হচ্ছে 100 জুল, সেকেন্ডারি কনজিউমার তারও 10% পাচ্ছে, তার মানে হচ্ছে 10 জুল, আর টারশিয়ারি কনজিউমার এরও 10%, তার মানে 1 জুল। তার মানে প্রত্যেকটার 90% হারে লস হচ্ছে। তাহলে এই জন্য বলা হয়েছে যে যত শুরু থেকে শেষের দিকে যাওয়া যায় শক্তির ততই অবনতি ঘটে। মানে শুরুতে অনেক শক্তি ছিল 1000 জুল এবং শেষের দিকে 1 জুল, তার মানে শক্তির অবনতি ঘটছে। এবং বাস্তুতন্ত্রের সমগ্র শক্তির প্রবাহের উৎস হলো সূর্য। তাহলে এই সমগ্র শক্তির মেইন উৎস হলো সূর্য। সৌরশক্তির বাইরে এলে, সূর্য যদি না থাকে তাহলে শক্তির যে প্রবাহটা সেটা পুরোটাই ধ্বংস হয়ে যাবে, যেটা হচ্ছে এই শক্তির প্রবাহ তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র একমাত্র মানে প্রযোজ্য হয়ে যাচ্ছে, যেখানে প্রথম সূত্রে শক্তির ধ্বংস বা নষ্ট হচ্ছে না এবং শক্তির রূপান্তরকালে কিছু শক্তির অপচয় হচ্ছে। শক্তি প্রবাহের বিভিন্ন বিজ্ঞানী শক্তির প্রবাহের বিভিন্ন রকমের মডেল দিয়েছিলেন। যেমন লিন্ডম্যান 1942 সালে তিনি সিঙ্গেল চ্যানেল ফ্লো মডেল দিয়েছিলেন, যেটা হচ্ছে এক চ্যানেলযুক্ত শক্তির প্রবাহ। তো এই এক চ্যানেলযুক্ত শক্তির প্রবাহের সময় উৎপাদক থেকে শাকাশি, শাকাশি থেকে মাংসাশী। তাহলে এই যে শক্তির প্রবাহটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল, যেটাকে বলা হচ্ছে একমুখী এবং ক্রমহ্রাসমান শক্তির প্রবাহ। ক্রমহ্রাসমান এই জন্যই বলা হয়েছে, এই যে প্রডিউসার থেকে টারশিয়ারি কনজিউমার পর্যন্ত যত উপরের দিকে যাওয়া যাচ্ছে
শক্তির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, ওই জন্য বলা হচ্ছে ক্রমহ্রাসমান শক্তির প্রবাহ। এবং এই হ্রাসমান কেন হচ্ছে? শোষণ, রেচন ও পদার্থের অব্যবহারের ফলে কিছু শক্তির অপচয় হয়ে যায়, মানে বিভিন্ন বিপাকীয় কার্যে কিছু পরিমাণ শক্তির অপচয় হয়, যার ফলে কিছু পরিমাণ শক্তি হ্রাস হয়, যেটা ট্রফিক লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে মানে নিচ থেকে যত ওপরের দিকে যাওয়া যায় শক্তির পরিমাণ তত কমতে থাকে। এবং সকল শক্তির মূল উৎস হলো সূর্য, যদি সৌরশক্তি না থাকে তাহলে শক্তির প্রবাহ হবে না। এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল বা একমুখীযুক্ত শক্তির প্রবাহ। তো এই যে শক্তি যে আরোহণ করে সেটা দুরকম হতে পারে, একটা হচ্ছে গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি, আর একটা হচ্ছে যেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যাপচার্ড, মানে যেটা মানে একটা এরিয়াতে একটা একক সময় মানে উদ্ভিদ সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে পরিমাণ জৈব বস্তু সংশ্লেষিত করে, পুরো যে পরিমাণ জৈব বস্তু সংশ্লেষিত করে তাকে মোট প্রাথমিক উৎপাদন বা গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি বলে। আর নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে গ্রোস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেশন। তাহলে টোটাল অ্যামাউন্টের যে এনার্জি ক্যাপচার হয়েছিল তার মধ্যে রেসপিরেশন বা শ্বসনের ফলে কিছুটা শক্তি ব্যয় হয়ে গেছে, যেই শক্তিটা ব্যয় হয়েছে তার ফলে বাকি যেটা পড়ে আছে সেটাই হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তি উদ্ভিদ আরোহণ করেছিল, যে পরিমাণ শক্তি সংশ্লেষিত হয়েছিল তার মধ্যে কিছুটা রেসপিরেশন বা শ্বসনে ব্যয় হয়ে গেছে, তার ফলে বাকি যেটা আছে সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এবার আমরা আসছি কিছু বিজ্ঞানী, পরবর্তীকালে একজন বিজ্ঞানী তিনি হচ্ছেন ওডাম। তিনি 1956 সালে আবার শক্তির চ্যানেলযুক্ত শক্তির প্রবাহ বা ডাবল চ্যানেল অর ওয়াই শেপড এনার্জি ফ্লো মডেলটা দিয়েছিলেন। যদিও আমরা জানি শক্তির প্রবাহ হচ্ছে একমুখী, কিন্তু তিনি চ্যানেলযুক্ত একটা শক্তির প্রবাহ একটা মডেল দিয়েছিলেন। তো সেইখানে দেখা যাচ্ছে যে এইখানে হচ্ছে উৎপাদক থেকে তৃণভোজী থেকে মাংসাশী। চ্যানেলযুক্ত বা দ্বিপ্রণালী শক্তি প্রবাহ, কারণ এখানে আপতিত বা আগত যে শক্তিটা সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই সূর্য থেকে যে আগত শক্তি সেটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে একটা গ্রেজিং ফুড চেইনে প্রবেশ করছে, একটা ডেট্রিটাস ফুড চেইন। তো এইভাবে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। এটা একটা বাস্তব মডেল এবং বৃহৎ বা আণুবীক্ষণিক সকল জীবদের পৃথকভাবে শক্তি প্রবাহে সম্পর্ক করা যাচ্ছে। তাহলে এখানে সূর্য থেকে আগত রশ্মিটা নিচ্ছে প্ল্যান্ট, সেই প্ল্যান্ট থেকে তৃণভোজী থেকে মাংসাশী, এইভাবে শক্তিটা প্রবাহিত হচ্ছে, যেটা হচ্ছে গ্রেজিং ফুড চেইন। এইবার এই দ্বিতীয়টা, এই প্ল্যান্টটা যখন মারা গিয়ে এখানে বিভিন্ন অণুজীব থাকছে, পচনশীল অণুজীব, তারপর সেই পচনশীল অণুজীবগুলোকে খাচ্ছে ডেট্রিটাস বা এই কর্কট জাতীয় প্রাণী, এবং এই ডেট্রিটাসদের খাচ্ছে হচ্ছে বিভিন্ন মাংসাশী প্রাণী। তাহলে এটা একটা ডেট্রিটাস ফুড চেইনের মধ্যে প্রবেশ করছে। তাহলে শক্তিটা দুটো স্তরে ভাগ হয়ে যাচ্ছে, ওই জন্য বলা হচ্ছে দ্বিপ্রণালী। তাহলে এই প্রকার বাস্তুতন্ত্রে যে তৃণভোজী বা তাহলে গ্রেজিং ফুড চেইনটা ক্লিয়ার হয়ে গেল, এবং উদ্ভিদ বা বিভিন্ন শ্রেণীর প্রাণীদের মৃত্যুর পর যে পচনশীল যে অণুজীবরা তাদের ভক্ষণ করছে। এখানে পচনশীল অণুজীব এই মৃত প্লান্ট, মৃত ডিয়ার, লায়ন এদেরকে ভোগ করছে, এবং এই কর্কর ভক্ষকেরা আবার পচনশীল জৈব বস্তু ভক্ষণকারী প্রাণীরা যেমন যে নিমাটোড জাতীয় প্রাণী এদেরকে ভক্ষণ করছে। এর ফলে শক্তি প্রবাহটা দেখা যাচ্ছে যে মৃত প্রাণীদেহ থেকে। তাহলে কর্কর ভক্ষক হচ্ছে এইখানে কর্কর ভক্ষক প্রাণী, আর এই কর্কর ভক্ষকদের খাচ্ছে হচ্ছে মাংসাশী প্রাণী। তাহলে এই যে কর্কর বস্তু মানে পচনশীল জৈব বস্তু ভক্ষণকারী প্রাণীরা এই নিমাটোড বা পতঙ্গের লার্ভা ওই ধরনের জৈব বস্তু থেকে সংগ্রহ করে। তাহলে শক্তির প্রবাহ মৃত প্রাণীদেহ থেকে কর্কর ভক্ষকের অভিমুখে প্রবাহিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ডেট্রিটাস ফুড চেইন। এবার কর্কর ভক্ষকদের খাদ্য হিসেবে বিভিন্ন মাংসাশী প্রাণীরা এদের খাদ্য হিসেবে গ্রহণ করছে। এর ফলে এটা একটা ওয়াই শেপের মতো দেখাচ্ছে, এই জন্য এই শক্তির প্রবাহটাকে বলা হচ্ছে ওয়াই শেপ মডেল। যেটা একমুখী শক্তির প্রবাহ ছিল সেখানে কিন্তু আণুবীক্ষণিক বা অণুজীবদের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, সেখানকার ফুড চেইনটা ছিল গ্রেজিং ফুড চেইন। কিন্তু বিভিন্ন যে বিয়োজক আছে বা জীবাণু আছে বা আণুবীক্ষণিক প্রাণী তাদের সম্বন্ধে কোনো ব্যাখ্যা করা হয়নি, ওই জন্য এটা হচ্ছে একটা বাস্তব মডেল। পরবর্তীকালে বিজ্ঞানী ওডাম কিন্তু 1983 সালে একমুখী আর দ্বিমুখীর প্রবাহ নিয়ে শক্তির প্রবাহ নিয়ে একটা সার্বজনীন একটা মডেল দিয়েছিলেন। নেক্সট আমরা আসছি ইকোলজিক্যাল এফিসিয়েন্সি বা বাস্তুতান্ত্রিক সক্ষমতা। তো
তো কোনো একটা বাস্তুতন্ত্রের অন্তর্গত খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টি স্তরের শক্তির প্রবাহের অনুপাতের শতাংশ মানের দ্বারা প্রকাশ করাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক সক্ষমতা বা ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। তাহলে বাস্তুতন্ত্রের যে বিভিন্ন পুষ্টিস্তর আছে সেই পুষ্টিস্তর থেকে মানে বাস্তুতান্ত্রিক সক্ষমতা কাকে বলছে, কোনো পুষ্টিস্তরে উৎপন্ন হচ্ছে জীবভর মধ্যস্থ শক্তি বাই পূর্ববর্তী পুষ্টিস্তরে উৎপন্ন জীবভর মধ্যস্থ শক্তি। তাহলে একটা এই পুষ্টিস্তরে যদি আমি ইকুয়াল এফিসিয়েন্সি জানতে চাই, তাহলে তার এই পুষ্টিস্তরে যতটা জীবভরের মধ্যে যতটা শক্তি আছে তার সঙ্গে ভাগ দিতে হবে তার আগের পুষ্টিস্তরে জীবভর মধ্যস্থ শক্তি, তার সঙ্গে 100 গুণ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক সক্ষমতা ইন্টু 100।